স্পন্দন তিয়াসার হাতটা নিজের হাত থেকে ঝেড়ে ফেলে খানিক দূরে সরে দাঁড়াল। আচমকা তব্ধায় তিয়াসা খানিক চমকে উঠে ডান দিকে স্পন্দনের মুখ বদনের দিক বরাবর তাকালে সেই ছেলে দিব্যি নির্বিকার হয়ে এক কুটিল হাসি দিল। এই মিথ্যে হাসি ও প্রেমের সূক্ষ্ম পর্দা ভেদ করে সোজা দিকে সম্মুখ তনায়ার বামদিকের হৃদের ডান অলিন্দে বাড়ি খেল। তবে সরল চোখের ভারী আব্রু হাসির পিছনের উদ্দেশ্য গুরুমস্তিষ্কে আর পৌঁছতে দিল না। কি হল স্পন্দন? চলো, কলেজে দেরি হয়ে যাবে না। তিয়া, তুমি আগে যাও, আমি পরে যাব গু। কিন্তু থার্ড সেম আর ফিফথ সেমের তো আজ একসাথে প্র্যাকটিক্যাল, একসঙ্গে গেলে কি হয়? স্পন্দন মনে মনে খানিক রুক্ষ বিরক্ত হল। গুনে গুনে 1 বছরের অধিক বড় একজন মেয়ের সঙ্গে এক তরুণ স্বেচ্ছায় সম্পর্কে যেতে পারে না বলেই তার বিশ্বাস। কিন্তু কয়েক মাস আগে নিজ বাড়িওয়ালার গুণী মেয়ে যখন উগ্রভাবে ভাবনার চাকা ঘুরিয়ে তাকে প্রস্তাব দিল, সে না করতে পারেনি। একজন ভালো মেধাবী মেয়ে যদি তার খানিক সময়ের বদলে তার ভালো ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে, তাতে তার আপত্তি নেই। খানিক ভালো নোটস, ভালো পরিচালকের প্রযোজন কার না হয়? আর এই কটা বছর তো চোখের নিমিষে পালিয়ে যাবে, কলেজ গণ্ডি পেরোলেই তো সে মুক্ত। কিন্তু এই বর্তমান ও আগামী সময় যে খুব কঠিন। জনসম্মুখে প্রকাশ করবে কি করে তার প্রেমিকাকে, লোকলজ্জার আড়ালে কিভাবে জীবন কাটাবে? স্পন্দন নিজ মস্তকটি খানিক শীতল করে নিল। রুগ্ন বাগবিতণ্ডায় বর্তমানে সে ডাতে পারবে না, তার জন্য সময় বাকি আছে। তিয়াসার সঙ্গে সম্পর্ক ছেদ করে বেরিয়ে আসতে এই ভুলগুলোই জমিয়ে রাখতে হবে। পুরনো ক্ষতের দাবদাহে তিয়াসা যখন জ্বলবে, স্পন্দন তখন মুক্তির আনন্দে আকাশে উঠবে। কেউ দেখে ফেললে, তোমাকে তো বলেছি তিয়া, স্নাতক ডিগ্রি না পেলে আমি সম্পর্কের মূল্যায়ন করতে পারব না। একটু ধৈর্য ধরো। আচ্ছা, তোমায় যেতে হবে না, আমি গেলাম, চলে এসো কেমন? স্পন্দন স্থির থাকে না, দ্রুত পায়ের ফলকে পলকে উধাও হয়ে যায়। তিয়াসা খানিক গাত ভঙ্গিতে তাকিয়ে থেকে লোকসমাজের আবডালে নিজের দুটি মাত্র চোখের লুক্কায়িত জল মুছে ফেলে। সারা জীবন নিজেকে গতানুগতিক ধারায় বাহিত না করে অন্য ধারায় ভেসেছে সে, নিজের চিন্তাধারাকে আর 5টা মানুষের উপরই মস্তিষ্ক থেকে উন্নীত রেখে চিন্তা করেছে। ভেবেছে ভালোবাসায় বয়স, স্থান, কাল, পাত্র, গোত্র, বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের দ্বারে ভেড়ে। ভেবেছে তার সামনের মানুষটিও তাই ভাবে। একজন মেয়ে হয়ে নির্লজ্জের ন্যায় ছোট এক ছেলের সামনে হাজির হয়েছে, অন্য কোনো মেয়ের মতন সামান্য লজ্জাও না করে তাকে বাঁধতে চেয়েছে। পেরেছেও, কিন্তু আজ বড় নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে তার এই অদৃশ্য মানব বাঁধন সামনের মানুষটার গলার শক্ত ফাঁস। সে আটকাতে চায় না তার সাথে, নিজেকে ডাতে চায় না। তবু মনের অনুপযোগী যতান যেন তিয়াসার উন্নত মস্তিষ্ককে অচল করে রেখেছে। বারবার মিথ্যে মায়াজালে তাকে দিয়ে ফেলছে। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আজ এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। চারিদিকের ছেলে মেয়েদের হুলস্থুল। 5th সেমিস্টারের একটি মেয়ে অটোকেল বন্ধ করতে ভুলে গিয়েছে। সাংঘাতিক এক বিপদ ঘটানো ওই মেয়ে ভাগ্যক্রমে তিয়াসা। তিয়াসা, আমি সত্যি তোমার থেকে এই ঘটনা আশা করিনি। রিদিমা না থাকলে হতো কি বলতো? ও তো ছোট, সদ্য এসেছে। আজ দুটো সেমিস্টারের দায়িত্ব ছিল তোমাদের উপর, কি যে করো দেখেছ কেমন মেয়েটার আঙ্গুলগুলো পুড়ে গিয়েছে। ম্যাম, আমি সত্যি বলছি, আমি তো বাকিদের নিয়ে কালচার রুমে ছিলাম। রিদিমা বলল আপনি বলেছেন ওকে বন্ধ করতে। কই, আমি তো কিছু বলিনি। স্পন্দনও তো ওইখানে ছিল, ও তো কিছু বলছে না। কি স্পন্দন? তিয়াসা অনেক আশা ভরসা নিয়ে স্পন্দনের মুখের দিকে তাকালো। একটু খানিক বিশ্বাস কি তাকে করা যায় না? সে যে দোষী নয়, সে এমন করেনি। কি স্পন্দন, কি হল? স্পন্দন মুখ তুলে তাকালো। ঘটনার তীব্রতায় তার মুখটা রক্তিম হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ল্যাবকোটটা খুলতে পারলে সে খানিক উপকৃত হয়। সে মুখ তুলে একবার রিদিমাকে দেখে নিল। সত্যি মেয়েটা ছোট, সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছে, তার উপর তার আঙ্গুলগুলো ললিত দগ্ধ হয়ে পড়েছে। যদিও সে জানে দোষকার, তবুও মেয়েটার কান্না দেখে তার খানিক মায়া হল। সে আঙ্গুল উঠিয়ে তিয়াসার উপর লক্ষ্য করে বলল, ওনার উপর দায়িত্ব ছিল ও। ব্যাস, থমকে গেল তিয়াসার পৃথিবী। রিদিমার পরিস্থিতি সে বোঝে, কৌতূহল পরিবেষ্টিত এক মনে তার আঘাত লেগেছে। কিন্তু স্পন্দন তো নিমিষে তার স্পন্দন রোধ করে দিল। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এত বড় মিথ্যে? তবু যে দোষ সে করেনি তার। শিক্ষিকা আরও খানিকক্ষণ তিয়াসাকে উত্তম মধ্যম দিতেন। তার আগেই তিয়াসার পাশে এসে দাঁড়াল অঙ্কন বলে ছেলেটি। ওদেরই বিভাগের সব থেকে মেধাবী শিক্ষার্থী। তিয়াসার থেকেও অনেকটাই এগিয়ে। তিয়াসা না চাইতেও যাকে মনের কোনো এক কোণায় হিংসা না করে পারে না, কিন্তু আজ তিয়াসা নিজের চোখের জল মুছে কৃতজ্ঞতায় নুইয়ে গেল। বকুনি খেতে দোষ নেই, শিখতে গেলে ভুল সর্বস্ব।
কিন্তু যে ভুল সে করেনি তার জন্য সে কথা শুনতে রাজি নয়। ম্যাম, তিয়া মানে তিয়াশা কিচ্ছু করেনি, রিদিমাদের নতুন নতুন আগ্রহ তাই ওই এগিয়ে গিয়েছিল, আমি নিজে দেখেছি, আর বাকিরা তো ছিলই না, তারা জানবে কি করে। শিক্ষিকা এই ছেলের কথায় খানিক ক্ষান্ত হলেন। রিদিমা, এই নাও, এটা লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আর একটু সতর্ক হও, নিজের জন্য এবং উপরের জন্য। শিক্ষিকা অন্য ক্লাসে চলে গেলে অঙ্কন সামনে আসে, নিজের শ্যামলা মুখটাকে কাঠ মতন করে তিয়াশার বাম হাতটা খাবলে ধরে। মুহূর্তে চোখে জল চলে আসে তিয়াশার, ব্যথায় ঘুমিয়ে ওঠে সে। নিজের লুক্কায়িত হাতের লাল পোড়াটি বড় জ্বালা দিচ্ছে। এতক্ষণ নিজেদের শব্দে কান না পাতা ছেলেগুলো এক মেয়ের হাতে অমন ঘা দেখে চুপ হয়ে গেল। বন্ধুকে আর খেপানোর আর কোনো মানে নেই, হাত ধরার কারণ তারা জানতে পেরেছে। স্পন্দন নিজের মান সম্মান বাঁচানোর জন্য এবং অন্য একটি মেয়ের সামান্য ব্যথা দেখে মিথ্যে বললেও তিয়াশার হাতে অমন এক লাল পোড়া দাগ দেখে অনুসূচিত হল। তিয়াশার মুখের দিকে এক বুক আশা নিয়ে সে যখন তাকাল, তখন প্রত্যেকবারের মতন আশ্বাস বিশ্বাসের কোনো ঝলকি দেখতে পেল না। অঙ্কন তিয়াশাকে নিয়ে মেডিকেলে কি নির্বিকারভাবে চলে গেল। সঙ্গোপনে ওই নরম করতলে আপন হাত লুকিয়ে তিয়াশা কতিপয় দৃষ্টি ব্যয় করেও করল না। তাকালে বুঝি প্রথম দেখতে পেত তার প্রেমিকের চোখে প্রণয়ের ললিত হিংস্র বহনি শিখা। বাড়িতে আদুরে মেয়ের হাতের অমন অবস্থা দেখে এক ধুমধুমার কাণ্ড ঘটে গিয়েছে। ডাক্তার বদ্যি দেখিয়ে তিয়াশা সদ্য নিজের বিছানায় গা পেতেছে, শরীরে খানিক অল্প সময়ের অতিথি অসুখ বাসা বেঁধেছে, 15 দিন তার সারতে লাগবেই। অতঃপর বিশ্রাম। হাতের পোড়া ক্ষত ধ্বংস একদিন মিলিয়ে যাবে। কিন্তু মনের ওই কালো নোংরা ঘা, তার দায়িত্ব কে নেবে? গুন্ডেম রবার যে অনেক কষ্ট। দরজা ধাক্কায় খানিক সচেতন হল তিয়াশা, মন জানে একে। তিয়া, তিয়া, স্পন্দন এসেছে, পড়া দেখতে না করে দেব তো? তিয়াগু, না, পাঠিয়ে দাও, শুধু নোটস দেব। কিন্তু পাঠিয়ে দাও মা। তিয়াশা খাটের হাতল ধরে অতি কষ্টে উঠে বসল। মাথার প্রত্যেকটি শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে, ব্যথার অসংখ্য পোকা মাথায় কিলবিল করছে। স্পন্দন এমত থমথমে উল্লাসে সন্তর্পণে ভিতরে প্রবেশ করল। দরজা ভেজাল, আজ এতগুলো সময় অতিবাহিত হওয়ার পর প্রথম সে দরজা ভেজাল। তার মনে হল আজ কথা বলা দরকার, খুব দরকার। তবে তিয়াশার মুখটা দেখে তার মনটা করুণায় ভরে গেল। একদিনের তফাতে চেহারার এমন হোল বদল দেখা যায় না। দরজা ভেজালে কেন? যাই হোক, এমপিএনের নোটসটা টেবিলে রাখা আছে, নিয়ে যাও, শরীর ভালো হলে বুঝিয়ে দেব, আজ এসো। স্পন্দন তিয়াশার এমন ব্যবহার কখনো দেখেনি। সর্বদা মিষ্টভাষী তিয়াশা, কিন্তু আজ। স্পন্দন তিয়াশার কাছে গেল। দূরে থাকো, গায়ে জ্বর আছে। দূর থেকেই বলো কি হয়েছে। স্পন্দন জোর এক ঢোক গিলে গলাটা ভিজিয়ে মনে সাহস জোগায়, দূর থেকেই মিনমিন করে বলে ওঠে, আজকে। তিয়াশা দ্রুত তাকে হাত দেখিয়ে থামায়। বর্তমানে ব্যথার অসংখ্য বিদে সে ব্যস্ত, অয়থা মনকে ব্যথা দিয়ে কাজ নেই। তোমার কিছু বলার আগেই আমি বলছি, তুমি আজ থেকে মুক্ত, আমি এই সম্পর্ক শেষ করতে চাইছি। তবে তোমার চিন্তা নেই, পড়াশোনার সময় আগের মতন সাহায্যই তুমি আমার থেকে পাবে। এবার আসতে পারো। স্পন্দন খানিকক্ষণ থম মেরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে, ঠিক কি প্রতিক্রিয়া সময়োপযোগী হবে তা ঠাউর করতে পারে না। স্পন্দনকে এইরূপ মূর্তির মতন দাঁড়াতে দেখে তিয়াশা অতি কষ্টে বিছানা ছাড়ে, গায়ের কাপড়টি আলগোছে আগলে গরম নেয়া। রিদিমাকে তোমার পছন্দ? স্পন্দন এবারে ব্যাপারটা বুঝতে পারে, সামান্য এক কথাকে এই রূপে নাড়াচাড়া করায়। তিয়াশার দিকে সে ক্রুদ্ধ দৃষ্টি মেলে। না, তুমি যে এমন ভাবতে পারো তিয়া। তবে ভাবো, তুমি আমাকে কি পরিমাণে ঘৃণা করো, যে এক অপরিচিত মেয়ের সঙ্গে তুলনা হলেও তুমি তাকেই বাঁচবে গু। স্পন্দনের মনে হয় কোনো ঘন গতির চঞ্চল বায়ু এসে তাকে ধরাশায়ী করে দিল, মুহূর্তের রাগে যেন লাঞ্ছনার বরফ পড়ল। সত্যি, তার পছন্দের তালিকায় তিয়াশা কোথায়? তুমি ভাবছ আমি সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি করছি, কিন্তু আমি ভেবে দেখলাম তোমার আমার কোনো মিল নেই। বিশ্বাস করো, আমার যদি বিন্দু পরিমাণ দোষ থাকত তবে আমার মনে তোমার জন্য সম্মান কোটি গুণ বেড়ে যেত, কিন্তু